innocent water refreshes grass. All things must pass, even pain dwindles. Cattle crush and root to slaughter. Culture is what you eat. Nature is what eats you, and culture is what you eat. Cattle crush and root to slaughter. Culture is what you eat. Nature is what eats you, and culture is what you eat. Laughter from the funeral home, and aches of life means the dark. Laughter from the funeral home, and aches of life means the dark. Relax, you only hit rocks, the bottom ones. Relax, you only hit rock, bottom ones. You are buried. শুভ সময়, যেখানে গল্প শুধু বলা হয় না, গল্প সীমানা পেরোয়। গল্পগুলো সীমানা পেরিয়ে মানুষের হৃদয়ে পৌঁছে যায়। আজকে আমাদের স্টুডিওতে আমরা এমনই একটি গল্প শুনবো, যেই গল্প সীমানা পেরিয়ে সহস্র মাইল দূরেও সেই গল্প থেমে যায়নি। সেই গল্প চলছে দুরন্ত গতিতে। আমাদের স্টুডিওতে আজকে এসেছেন পল্লবী মজুমদার, সাসকেটুনের অতি প্রিয় মুখ পল্লবী দি। দিদি কেমন আছেন? এই তো ভালো। চমৎকার। যে গানটি আমরা শুনলাম, নিশ্চয়ই এই গানের একটা গল্প আছে। অবশ্যই। তো এই গানের গল্পটা দিয়ে যদি আমরা শুরু করি। এই গানটি আসলে গান ছিল না, ছিল কবিতা। বিখ্যাত কবি, ওয়ান অফ দ্য পোয়েট লরিয়েটস অফ ক্যানাডা, জর্জ এলিয়ট ক্লার্ক, ওনার লেখা, যেটাকে আমি সুর করেছি, একটি গানে রূপান্তরিত করেছি। এটার গল্প অনেক বড়, অনেক কষ্টের, অনেক বাধা বিপত্তি অতিক্রম করে পার হয়ে আসার গল্প। কিন্তু আমি অ্যাট দি এন্ড, মানে সর্বশেষ এই গানটি আমার হাতে এসছে, এবং আমি বলতে পারবো যতগুলো কম্পোজিশন আমি করেছি একটি প্রজেক্টের, বেশ সেপ্টেম্বর থেকে এই প্রজেক্টে কাজ করছিলাম, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কম্পোজিশনস অফ মাইন্ড, যেটা আমি এখন করলাম। তো সেপ্টেম্বর থেকে যে প্রজেক্টের কথা বলছিলেন, আমরা জানি যে এই প্রজেক্টটি নিয়ে সম্প্রতি টরন্টোতে একটি লাইভ অনুষ্ঠান হয়েছে, এবং সেই অনুষ্ঠানে কবিরা তো ছিলেনই, সঙ্গে বাবা এবং মেয়ে তারা সঙ্গীত পরিবেশন করেছেন, এবং এটা অনেক বড় একটা অনুষ্ঠান এবং বেশ সাড়া ফেলেছে। শুধু টরন্টোতে নয়, আমরা বুঝতেই পারছি যে এটা আসলে একটা আন্তর্জাতিক পর্যায়ে চলে গিয়েছে। যেহেতু আমরা বলছি টরন্টোর কবি, আবার আসছে পল্লবীদির প্রসঙ্গ, সব কিছু মিলিয়ে এটা একটা ইন্টারন্যাশনাল ফেস কিন্তু অবশ্যই পেয়ে গেছে। কিন্তু এই জায়গাটা যদি একটু দিদি আমাদের সঙ্গে শেয়ার করেন। অ্যাকচুয়ালি প্রজেক্টের কাজের মূল দুজন মানুষ, যারা ছিলেন হচ্ছে জর্জ এলিয়ট ক্লার্ক, এবং এর মূল ভাবনাটাই ওনার। উনি সিরিজ অফ এরকম গান, কবিতা থেকে গান, এই প্রকল্পের কাজ করে আসছেন। অনেকগুলো সিরিজ এর মধ্যে হয়েছে, এটা ছিল 22তম পর্ব। তো আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি। আই এম ফরচুনেট এনাফ টু বি আ পার্ট অফ দিস গ্লোরিয়াস ইভেন্ট। কারণ বাংলা গান গাইতে গাইতে বা লিখতে লিখতে, সুর করতে করতে আমরা কিন্তু এই বাংলার গানের আদলেই তৈরি হওয়া সব শিল্পীরা। যখন এই প্রজেক্টটা আমার হাতে আসে, এর পেছনেও হচ্ছে মূল মানুষ যিনি আমাকে প্রথম কল করেছিলেন, সেটা সুব্রত কুমার দাস, টরন্টোর
আমি বলবো অনেক বিখ্যাত একজন, প্রথিতযশা কবি এবং বিখ্যাত সাংবাদিক এবং প্রথিতযশা একজন কবি, আমাদের অনেকেরই খুবই প্রিয় মানুষ। অবশ্যই আমারও খুবই প্রিয় দাদা। তো দাদা আমাকে একদিন ফোন করেছিলেন মিড অফ অগস্ট, তখন ফোন করে বলছিলেন যে পল্লবী আপনি কি এই কাজটি করবেন, আমরা একটা মূলধারার কাজ করছি, আপনার কম্পোজিশন আমরা আগেও শুনেছি, জর্জ এলিয়ট ক্লার্কও শুনেছেন, তো আমরা এরকম একজন কাউকে খুঁজছি, কারণ হচ্ছে এই মূলধারার কাজে প্রথম বাংলাকে যুক্ত করা হলো এরকম একটি মূলধারার কাজে। যেহেতু বাংলাকে প্রথম যুক্ত করা হলো, তো ওনারা চাইছিলেনই এরকম কোন কম্পোজার যে কিনা বাংলা কম্পোজার, বাংলা গানের কম্পোজার হবে, কিন্তু ইংরেজি কম্পোজিশনও করতে পারবে সমানভাবে। তো এই যখন এই প্রপোজালটা এসছে আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলতে পারিনি, কারণ আমি এর আগে বহু গান করেছি, লিখেছি, সুর করেছি, কিন্তু এরকম মানে কবিতা থেকে গান করা আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু ভেবে তারপরে বলি যে আসলে আমি করতে পারবো কি না। তো আমি ভাবলাম, আমি নিজেকে বললাম যে আসলে এটা তো মূল ধারার একটা কাজ, আমি যদি কখনো না শুরু করি হয়তো বা শুরু করা হবেও না, আর সুযোগ সব সময় আসে না। তো আমি মোটামুটি মনে বল নিয়ে শক্তি জগিয়ে বললাম যে আচ্ছা আমি করব, ইংরেজি গান করতে হবে, মানে হাফ 50-50 বাংলা গান এবং ইংরেজি গান। আর আমার ইংরেজি গান লেখা বা সুর করার এক্সপিরিয়েন্স ছিল, বেশ কিছু গান আমি লিখেছি, সুর করেছি ইংরেজিতে, যেগুলো আমার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত, কিন্তু সেই জন্য আমি ভাবছিলাম যে এটুকু করতে পারি, চেষ্টা করে দেখি। তো তখন আমি এটা নিলাম, অ্যাকসেপ্ট করলাম এবং কাজ শুরু করলাম সেপ্টেম্বর থেকে। অনেক তো বাধা বিপত্তি ছিলই, বিকজ আমি একজন বাংলা কম্পোজার। যখন প্রথম বাধা যেটা ছিল আমার কাছে সেটা হচ্ছে যে আমি যখন সুর করে ফেলেছি প্রথম গান, যেটা ছিল সুব্রত কুমার দাসের মিটিং উইথ আ গড, গানটা লিখে মানে সুর করে আমি পাঠিয়েছি জর্জ এলিয়ট ক্লার্ককে এবং সুব্রত দাস দাদাকে। তো ওনারা গানটা শুনে খুব পছন্দ করলেন, বললেন খুবই সুন্দর কম্পোজিশন। এখন আসছে ব্যাপারটা নোটেশনের। আমি বললাম যে আমি স্বরলিপি করে দিতে পারি বাংলাতে, কারণ ওটাই আমার শেখা, কারণ আমি বাংলা গান শিখে বড় হয়েছি। এখন এই জিনিসটাই একটা চ্যালেঞ্জ মোস্ট বাংলা কম্পোজার যারা, বা আমরা যারা বাংলা গান শিখে বড় হয়েছি, এই বাধাটা যদি, ব্যারিয়ারটা যদি পার করতে পারি, তাহলে কিন্তু আমাদের যা আছে এটা দিয়ে আমরা আগাতে পারবো। তো এইখানে এসে আমি যখন আটকিয়ে গেলাম, আমি খুব স্পিরিচুয়াল একজন মানুষ, আমি উপরে একজনের সাথে কথা বলি, তো আমি বললাম যে আমাকে পথ দেখাও। আমি এখন এসে আটকে গেছে, সুর হয়ে গেছে, কর্ড এভরিথিং ইজ আমি তুলে ফেলেছি, শুধু আমার এখন নোটেশন লাগবে, এবং সেই নোটেশনটা হতে হবে ইংলিশ নোটেশন, কারণ এই জিনিসটা চলে যাবে হচ্ছে আর্কাইভে থাকবে ইউনিভার্সিটিতে। সো এই যে একজন কোনো কম্পোজার করেছে কাজটা, এই গানটা বছরের পর বছর, অনেক বছর থাকবে হয়তো বা আর্কাইভে, এটা তো রিটার্ন থাকবে, কম্পোজিশনটা দরকার, নোটেশনটা দরকার। তারপরে আমি একটা ভাবলাম যে আচ্ছা এখন তো এআই এর যুগ, দেখি ট্রাই করে যে এআই কিছু দিতে পারে কিনা। সেটাও আমি ট্রাই করলাম, করে দেখি এআই দেয়, এআই যেমন ছবির বেলায় দেখায় না 60% আসে মেলে, পুরো 100% আসে না। অ্যাজ এ কম্পোজার আমি কখনোই আমার সঙ্গীতের সাথে, আমার কম্পোজিশনের সাথে আমি কোনো রকমের মিথ্যা হটকারিতা আমি পছন্দ করি না। এটা আমার মানে একটা শুদ্ধতার একটা জায়গা, আমি এটা পছন্দ করি না। তো আমি পরে এলিয়টকে বললাম যে দেখো, যে আমার যে এআই এর কথা বলছি, এটা তো আমার 100% আমার মনে হচ্ছে না এটা ঠিক, তাহলে আমি কি করব? তখন বলি কি কিছু একটা তোমাকে বের করতেই হবে। অ্যান্ড দেন আমি ভাবলাম, চিন্তা করলাম, বের করলাম। আমি আমার মেয়ের মিউজিক টিচার যে পিয়ানোর, যে ওনার হেল্প চাইলাম, দেখছি যে আসলে ওটা পর্যন্ত যাওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ ওরা আমার কম্পোজিশনটা এত মাইনর নোটস, কারণ ওয়েস্টার্ন মিউজিকে এত বেশি হোয়াইট কিজ ইউজড হয়, এই উপরের কিগুলো খুব কম ইউজড হয়, খুবই কম। কিন্তু আমাদের বাংলার গানের ক্ষেত্রে কিন্তু আমরা সব নোট এতভাবে ইউজ করি যে আমরা উপর নিচ করতেও এত বেশি ভয় পাই না।
তো আমার গানের কম্পোজিশনে অনেক মাইনর নোটস এইটা সেটা এগুলো ছিল, তো যার জন্য তারাও কম্পোজিশনটাকে মানে নোটেশনে রূপান্তরিত নিতে ওদের কাছে খুব চ্যালেঞ্জিং লাগছিল। যে কিছু কিছু বাংলা গান যেমন সুব্রত দাস দাদার একটা কবিতা ছিল ওখানে যে আই নেভার লার্ন টু রাইট পোয়েট্রি, ওখানে বাংলা একটা ভার্সন যেটা ছিল হচ্ছে গিয়ে একটু গাই, যেমন কবিতা লেখা শেখা হলো না আমার, কবিতা লেখা গাদা গাদা গদ্য লেখা হলেও কবিতা পড়ে রয় দূর পরবাসে, যদিও প্রাণের টান কমেনি সামান্য টুকু। এই যে ফিলিংস দিয়ে গাওয়া বা এই যে অলংকারগুলো ইউজ করা, এগুলো নোটেশন দিতে অনেক মানে কষ্ট পেতে হয় একজন মিউজিক যে নোটেশন দিবে। আমি কোনোভাবে খুঁজে পাচ্ছিলাম না যে কে আমাকে হেল্প করবে। আমি তখন অনলাইনে সার্চ করা শুরু করলাম, বেশ কিছু জায়গাতে আমি পেলাম যারা শুধু নোটেশন করে, যত কমপ্লেক্স নোটেশন হোক। তারপরে আমি ওনাদেরকে বললাম যে প্লিজ আমাকে এটা হেল্প করো, আমি বাংলাতে আমি করে দিতে পারবো, বাংলা যেটা বলে স্বরলিপি, আমি বাংলা স্বরলিপি করে দিতে পারবো যদি তুমি এটা নোটেশন করতে পারো। তারপরে আমি ওই লাইনেই হাঁটলাম যে ঠিক আছে, আমার যেহেতু এটা করতে হবে অ্যান্ড আমার আসলে টার্গেট এখন ইংলিশ নোটেশন শেখা, সো ওটাও হয়তো বা শিখতে হবে। তো এই বাধাগুলো ছিল, জিনিসটা এত ইজি ছিল না। তো আমার প্রথম গানটা মানে পাঠাতে বেশ খানিকটা দেরি হয়ে গেল, 3 মাস লাগলো একটা গান, প্রথম গানটা। যখন আমি প্রথম গানটা দিয়ে ফেললাম, পরবর্তীতে আস্তে 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 আমি বাকি 9টা গান খুব তাড়াতাড়ি করে ফেলতে পেরেছি বাই দ্য গ্রেস অফ গড। এটা আমার একটা আশীর্বাদ আমি বলবো, যে আমি ছোটোবেলা থেকে আমি সুর করতে খুব পছন্দ করি, সুর নিয়ে খেলতে খুবই পছন্দ করি। তো আমি যখন কোনো কিছু পিস পাই যে আমাকে এটা সুর করতে হবে, তখন আমি এটা বসে নিজের মধ্যে আমি মোটামুটি একটা ছক কাটি। যেমন ঠিক এটা একটা আর্ট, কীরকম একটা ঘর, আমার একটা নতুন বাড়ি, এটা নতুন বাড়ি সাজানোর মতন। ইটস টোটালি আপ টু মি যে আমার ঘরে আমি কিভাবে সাজাবো। ঠিক এই জিনিসটাই অনেকে বলে যে আমি কিভাবে গান বানাবো। গান ক্যান বি এনি ফরম্যাটে হইতে পারে আসলে। ওটা আমার বাংলা গানের মধ্যে যেরকম একটা স্থায়ী, 2টা অন্তরা, একটা মাঝখানে সঞ্চারী, এই এই ব্যারিয়ার ছাড়াও গান হয়, যেটা কিনা আমি শিখেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচার পড়ে এবং তাদের গান শুনে। আমার কাছে যেমন জোবানা রিচিওর একটা গান কবিতা এসছে, যে কবিতাতে ছিল যেমন দ্য গিফট, ওইখানে 6টা স্ট্যান্জা, 6টা কি 7টা স্ট্যান্জা। এখন এটাকে আমি 7 রকম সুর করলে তো এটা প্রচণ্ড বেমানান লাগবে, এই গানটা আমি হবে না। তো আমি কি করলাম, 6টা যদি হয় তাহলে 3টা, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, 2টো স্ট্যান্জাকে আমি এক সুর করলাম, ওটা আর রিপিট হবে না, নতুন সুরে আরেকটা স্ট্যান্জা আলো। তো এই 2টা স্ট্যান্জার সুর একরকম থাকলো, বাকিগুলো রিপিটেশন, মানে গানের কথা থাকছে, রিপিটেশন অফ দ্য সেম টিউন। সো একটা জায়গায় সুর করতে গেলে অনেক রকমভাবে করা যায়, অনেকভাবে করা যায়। এটা হচ্ছে ওই যে বললাম, আমার ঘর, আমি নতুন ঘর কীভাবে সাজাবো পুরোটাই আমার উপরে এই আর্টটা। হয়তো বা সেই জন্য আমার অনেকজনের ঘর গিয়ে ঘুরে 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 দেখতে হবে যে ওর বাসায় এভাবে সাজিয়েছে, ওভাবে সাজিয়েছে। ওটা মানে কি, আমার কিন্তু আমাদের বাঙালিদের ঘর যেরকম সাজানো থাকে, ইংলিশদের ঘর হয়তো সেরকম সাজানো থাকে না। সো আমাকে প্রচুর অন্যান্য ঘরও গিয়ে দেখতে হবে, অন্য বাসায় যেতে হবে, গিয়ে দেখতে হবে ও ওই ভাবি তো ওইভাবে রেখেছে ফুলদানিটা, আমাকে তাহলে ওইভাবে রাখতে হবে না। আসলে এরকম কোনো ব্যাপার নয়, আমি আমার ঘরে যেটা শোভন পায়, কম্পোজিশনটাও ঠিক তাই। সো ওয়েন আমি একদম পারে উঠে গেছি, তখন দৌড়ানো শুরু করছি, দৌড়াতে 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 9টা গান করেছি। আমি 9টা গান করার পরে যখন আমি পাঠালাম লাস্ট গানটা, তখন আমার খুব খুব খালি খালি লাগছিল, যে আমার মনে হচ্ছিল এইগুলো তোমার সন্তানের মতন এখন হয়ে গেছে। আমি শেষ পর্যন্ত করতে পেরেছি, এটাই অনেক অনেক বলবো উপরের যিনি আছেন, যাকে আমি বিশ্বাস করি, তার আশীর্বাদ। আপনার এই লড়াকু মনোভাবটা আমার মনে হয় আপনাকে এই সফলতা বলি আর যেটা প্রাপ্তি বলি, আপনাকে আসলে এই জায়গায় নিয়ে গেছে বলে আমার ধারণা। তো আমি একটু জানতে ইচ্ছে করছে যে এই গানগুলো তো টরন্টো ইউনিভার্সিটিতে মিউজিক ডিপার্টমেন্টের আর্কাইভে সংরক্ষিত হবে।
সো এই জায়গাটা কিন্তু আমি নিজেই একজন বাংলাদেশি হিসাবে এই জায়গাটায় গর্ববোধ করছি আপনার জন্য, আপনাকে অভিনন্দন। তো আপনাতে কেমন লাগছে? ফার্স্ট অফ অল, আমি যখন খুব ছোট ব্যাকে চলে যাই, যখন আমি স্কুলে পড়ি, আমি ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে পড়েছি। তো আমাদের ভিকারুননিসাতে একবার গ্রেড 8-এ, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, একটা ইংলিশ ক্লাসে আমার টিচার বলেছিলেন একটা পোয়েমকে শুরু করতে। এভরি সেকশনে আমাদের 5 সেকশনস ছিল, একটা সেকশন, প্রত্যেকটা সেকশনে একজন একজন করে দায়িত্ব দেওয়া হয়েছিল, তুমি এটা শুরু করো। তো তখন সিন্স দেন আমি ওই সুর করি। তো প্রথম ওই কবিতাটা সুর করি এবং সুরটা করার পরে এই যে খেলাটা শিখে ফেললাম, মজা পেয়ে গেছি। দেন আই ডিসাইডেড ওকে, আমি এখন সুর করব। তো তখন থেকে শুরু করেছি, কিন্তু কখনো ভাবি নাই যে আমি গান শিখছি, বন্যাদের স্কুলে যাচ্ছি। আমার বাসার অ্যাটমসফিয়ারটা এরকম ছিল যে বাবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, নটরডেম কলেজে দীর্ঘদিন পড়িয়েছেন। কিন্তু তার থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছি যেখানে সঙ্গীত ছিল একটা অলমোস্ট লাইক আরাধনার মতন, সবসময় গান বাজছে। আমার বাবা তো সারাক্ষণ রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, পঞ্চকবির গান, গজল, কোনো কিছু বাদ নাই। আমি ছোটবেলা থেকে গজল শুনে 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 বড়। কখনো আমি কিন্তু এইটা মাথায় রাখি নাই যে আমি অনেক বড় মিউজিক কম্পোজার হব, বা এখনো আমার সেটা না। আমি গানের মিউজিকটা আসলে আমার সারাক্ষণ মাথার মধ্যে ঘুরে। গান রান্না করছি তখন আমি গুনগুন করছি বা সুর বানাচ্ছি বা কিছু করছি, সারাক্ষণ আমি হয়তো খুব অসুবিধা হয় যখন স্কুলে থাকি, ইচ্ছা চিৎকার করে গান গাই আর সুর বানাই, কিন্তু ওইটা স্টুডেন্টের সামনে তো করা যায় না। এইটা হচ্ছে আমার নেশার মতন একটা। তখন যখন লিখতাম ছোটবেলায়, লিখে 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 ভরতাম, মানে এত এত গান লিখেছি, সুর করেছি, করে করে খালি জমাতাম। তারপরে যখন মাস্টার্স করছি, সাইন্ডেলের চাকরি করছি, তখন আমার বিয়ে হয়। তো বিয়ের পরে আমি ভাবছিলাম যে আমি আমার প্রথম অ্যালবামটা বানাবো, কিন্তু প্রথম সন্তান, আমি মা, আমার এই বাচ্চাগুলো আমি বের করব। এখন আমি ভাবছি যে কোথায় বের করবো, কীভাবে বের করবো। তো প্রথম অ্যালবামটাও বের হলো খুব সুন্দরভাবে লেজার ভিশন থেকে, এবং দুর্বাদল দা সবগুলোর কম্পোজিশন করেছেন। আমার সমস্ত গান, 10টা গানই আমার HMV স্টুডিওতে রেকর্ডিং হয়েছে কলকাতাতে। সবগুলো গান যখন রেকর্ডিং হয়ে যায়, তারপরে যখন আমি বাংলাদেশে আসি, আমার ওটা একটা প্যাশনে পরিণত হলো যে আমি লিখবো শুরু করবো। এরপরে আমি লিখতাম, শুরু করতাম। বাংলাদেশ থেকে এখানে আসলাম 2012 সালে। একদম পুরো 8 বছর আমি একটা গানও লিখিনি, একটা সুর করিনি। আমি কি করে পেরেছি আমি জানি না। আসলে আমি অসুস্থ হয়ে গেছিলাম শেষ পর্যন্ত। পরে ফাইন্ড আউট করেছি যে আসলে অসুস্থতা হওয়ার আসলে কারণটা হচ্ছে আমি লিখতে হবে, সুর করতে হবে। তো তারপরে যখন একদম আমার দ্বিতীয় সন্তান এলো, আমি ম্যাটারনিটি লিভে, হঠাৎ করে আমি ঘর গোছাতে গিয়ে আমার অ্যালবামটা বেরোলো, 2টো অ্যালবাম বেরোলো। তখন আমি বললো, আরে আমি তো গান লিখতাম, শুরু করতাম, আমারটা মানে এত এত লেখা জমা নিচে আমার বেসমেন্টে, আমি ওগুলা নিয়ে কোনো কাজ করছি না। হঠাৎ করে মনে হচ্ছে আসলে কিভাবে সম্ভব। এই যে একের পর এক করে যাচ্ছি, তারপরে ওই যে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য আমি গান আবার লিখলাম, শুরু করলাম 8 বছর পরে, সেটা যে আন্তর্জাতিক মান পেল, তখন আমি ভাবলাম যে না, আমার মনে হয় না আসলে শুধু ওই ঘরের কাজ, রান্না বান্না, চাকরি বাকরি সবাই করবে, আমিও করব, কিন্তু আমার যেটা আসলে আমি চাই, যতদিন আমি আমার এই পৃথিবীতে থাকা কপালে আছে, ততদিন পর্যন্ত আমি লিখবো, সুর করব। গাওয়াটা আসলে খুব কঠিন আমার কাছে, মানে গাওয়াটা সবচেয়ে কঠিন। কিন্তু সবাই বলে যে কিভাবে সুর করো, সেটা তো সবচেয়ে বেশি কঠিন। কিন্তু আমার কাছে গানটা যদি ঠিকমতো গাওয়া না হয়, তাহলে আমার যে ভিতরের ফিলিংসটা কাজ করে, ওটা আমার ভালো লাগে না, ওটা আমি নিতে পছন্দ করি না। তো এখন যখন আমার এই গানগুলো যখন একটা আর্কাইভড হবে কোথাও, মানে ক্যানাডার এত বড় একটা ইউনিভার্সিটি অফ টরন্টোতে, বা এই গানগুলো যে একটা মূল ধারায় সংরক্ষিত থাকবে, আমি আসলে যখন আমি সম্পূর্ণ সবগুলো গান করে ফেলেছি, তখন আমি আসলে কেউ বিশ্বাস করবে না, আমি পুরো 2 ঘন্টা ধরে কেঁদেছি। সেটা আমার ঘরের লোকরা জানে যে আমি কেন, সবাই জিজ্ঞেস করছিল কেন কাঁদছো, এটা তো আনন্দের কান্না। বাট না, আমি আসলে এই কয়েক মাস আমি নিজের সাথে যুদ্ধ করেছি, বারবার পিছলিয়ে পড়েছি, তারপরেও উঠে দাঁড়িয়েছি, তারপরেও গানগুলো সুর করেছি। বারবারই কোনো কিছু আশা করে করিনি, বা হবে বা কিছু এরকম কোনো কিছু আশা না। বাট
গর্ববোধ হচ্ছে, কিন্তু আমি আসলে এখানেই থামতে চাই না, আমি আসলে আরো আরো কিছু করতে চাই। অবশ্যই আমাদেরও প্রত্যাশা থাকবে আপনি এগিয়ে যান, আপনার আনন্দশ্রু আরও ঝরুক, আনন্দশ্রুটা থাকুক। আমাদের যেমন গর্ব হবে, এবং বাংলাদেশি হিসাবে, বাংলা গানের একজন শিল্পী হিসেবে আপনার এই প্রাপ্তি আমাদেরকেও আসলে বিশ্ব সঙ্গীত দরবারে, কানাডার মতো একটি দেশ, উন্নত দেশ, এবং যেখানে আপনি কাজ করছেন, তো সব কিছু মিলিয়ে একটা বহু সংস্কৃতির দেশে অনেকে জানবে বাংলা গানকে, বাংলা সুরকে আপনার মাধ্যমে। এটা আমাদের জন্য গর্বের। তো দিদি, এই যে আমি জানি যে আপনি আমাদের কমিউনিটিতে খুবই সক্রিয় একজন মানুষ, বিভিন্ন অনুষ্ঠানে আপনি সঙ্গীত পরিবেশন করেন, আপনি বাংলা স্কুলের সঙ্গে জড়িত, আপনার নিজেরও সঙ্গীত বিষয়ে আপনি বাচ্চাদেরকে শেখান। তো এবং হচ্ছে যে আপনি স্কুলে পড়ান, আপনি স্কুলে কাজ করেন, সেখানেও বাচ্চাদের নিয়ে কাজ করেন। এই যে নতুন প্রজন্মকে কিন্তু আপনি গড়ে তোলার ক্ষেত্রে একটা অনেক বড় ভূমিকা পালন করছেন। শুধু যে স্কুলে তা নয়, বাংলা সংস্কৃতিকে কিন্তু আপনি পরিচয় করিয়ে দিতে বাংলাদেশি কমিউনিটির যারা আপনার কাছে শিখেছে এবং শিখছে, তাদের আপনি একজন অভিভাবক হিসাবে কাজ করছেন। তো সব কিছু মিলিয়ে এই জায়গাটা আসলে আপনি আপনি বলছিলেন যে লম্বা সময় আপনি গান লিখেন নাই বা গানের সঙ্গে ছিলেন না, তো যখন কাজ শুরু করলেন তো কিভাবে করলেন আসলে, এটা আমার জানতে ইচ্ছে করছে। কারণ আমার জানা মতে অনেক শিল্পী বাংলাদেশে এ গ্রেডের শিল্পী, মানে একদম খ্যাতনামা শিল্পী, তারা কিন্তু এখানে এসে সঙ্গীত চর্চা করা বন্ধই করে দিয়েছে। তো কিন্তু আপনি সেটা না করে সেটাকে আজকে একটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন। তো কিভাবে পারলেন? আমার মনে হয় যেটা আমার এত বেশি আটমোস্ট অ্যাট্রাকশন টুয়ার্ডস মিউজিক, আমি আগেই বলি, আমার স্টুডেন্টদেরকেও আমি বলি যে বাবা, সঙ্গীতটা কিন্তু তোমরা ওই শুধু হারমোনিয়াম দিয়ে বাজালাম, তবলাতে তালটা ঠিক হলো কি না, শুধু এইটুকুতেই সব সীমাবদ্ধ রেখো না। নানান রকমের সুর শোনো, সঙ্গীতটাকে ভালোবাসো। এই গান লেখা শুরু করাটা একটা ক্রিয়েটিভ কাজ, মাথাটাকে কাজে লাগাতে হবে। নলেজ যদি আমার অনেক বেশি নাও থাকে, আমার যতটুকু নলেজ আছে ওটার মধ্যে করানো। আর এই যে বাংলা স্কুল, এই যে আমার স্কুল, এই যে এই জায়গাগুলোতে কিন্তু আমার নিজের সন্তানরাও আছে। তো এই সন্তানদের সাথে তাদের যে বন্ধু বান্ধবী, তাদেরকেও আমি আমার সন্তান মতোই দেখি। তো আমি যদি না দেই, ওদের আর কোনো ওয়ে নাই, ওদের আর কোনো জায়গা নেই শেখার। আমরা এখানে আসলে কোনো বাংলা স্কুল যদি আমরা না রাখি, তাহলে তো বাংলা শিখবে না কেউ, ওরা তো বাংলা ভুলেই যাবে। আমাদের যে প্রজন্ম, নেক্সট যে প্রজন্ম এখানে এসছে, আমরা বাংলাটাকে ধরে রাখবো, আমরা আমাদের সংস্কৃতিটাকে ধরে রাখবো, কিন্তু ওরা তো পারবে না। সেই জন্য সেই তাগিদেই আমার ফিলিংস কাজ করে যে আমার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। শুধু আমার বাচ্চাদেরকে যদি শিখাই, তাহলে তো খুবই স্বার্থপর একটা অ্যাটিটিউড হবে না, যে শুধু তো আমি চাই যে আমার সাথে যারা বাচ্চারা আছে, অনেক সময় অনেকে বাচ্চারা ঠিক মতন স্কুলে আসে না, গানের ক্লাসে আসে না, নানান রকমের অ্যাক্টিভিটিস থাকে, আসে না। এখানে কিন্তু জিনিসটা হচ্ছে ক্লাসে আসার ব্যাপারটা না, আমি চাই ওরা সঙ্গীতের সাথে যুক্ত থাকুক, বাংলা সঙ্গীতের সাথে যুক্ত থাকুক। আমি কিন্তু শুধু বাংলা সঙ্গীত শেখাই না, ওদের করেশন শেখাই। এখন ওরা নতুন গান লিখতে শুরু করছে, আমি ওদের যারা ইন্টারেস্টেড, আমি এই খেলাটা শেখাতে চাই ওদেরকে। তার মধ্যে যদি কেউ না হোক, একজনও যদি নেক্সট গান লিখতে চায়, সুর করতে চায়, তার অনেক ইমেন্স অপরচুনিটিস আছে। কারণ কি? কারণ হচ্ছে ওরা অলরেডি এখানে born and brought up, plus they know the technique, plus for example আমার মেয়ে, ওকে ওয়েস্টার্ন পিয়ানো শেখানো হচ্ছে, ওকে বাংলা আমাদের 10টা ঠাট শেখানো হচ্ছে, সব তাল শেখানো হচ্ছে, কর্ড শেখানো হচ্ছে, এভরিথিং যতটুকু যা দরকার সেটা দেওয়ার পরে আবার পুশ করা হচ্ছে যে তুমি গান লেখো, সুর করো। যদি সে এটাতে ইন্টারেস্ট পেয়ে যায়, সে কিন্তু অলরেডি গ্রাউন্ড তৈরি ওর। প্লাস এখানে ওদের যেহেতু জন্ম, ওদের ইংলিশটা কিন্তু ওদের জন্য ব্যারিয়ার না, দে আর মোর ফ্লুয়েন্ট ইন ইংলিশ দেন বাংলা। সো যেটা হয় যে আমি চাই যে নেক্সট জেনারেশন যারা আসবে, তারা যেন, আমাদের এই বাচ্চারা যেন বাংলা গান
এবং বাংলা সংস্কৃতিটাকে আঁকড়ে ধরে ইংরেজি সাহিত্য, ইংরেজি কালচারটাকে এমব্রেস করে। আমি বলছি না দুটার কোনোটাকে ভুলে যেতে। আমরা আমাদের রুটটাকে যদি না চিনি, আমরা তো আমরা নিজেদেরকেই চিনব না। শেকড় চেনাটা খুবই জরুরি শেকড় আমি তাহলে প্রতিটি কি? মানুষের জন্য। আমি কি তাহলে? আমার বাবা মা কোত্থেকে এসছে, আমার যে শেকড়টা, এটা খুবই 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 প্রয়োজন। তা নাহলে আমি নো দাই সেলফ, আই ডোন্ট নো হু অ্যাম আই, বাট দেন হাউ কাম আই অ্যাম অ্যাকচুয়ালি গোয়িং টু এমব্রেস অ্যানাদার মাদার। ওটা আমার মা, এটাও আমার মা, রাইট? এদের এখানে জন্ম, এটা মা, এটা মায়ের মার ওটা, তাই তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমাদের রুটটা খুব জানার দরকার। আর আমি খুবই সবসময় যে পজিটিভ তা না, আমি খুব আমার এই জিনিসটা আমার মধ্যে আছে যে আই অলওয়েজ ট্রাই টু create something. I always try to create something. If I can't or if I'm not able to, then it will be because of my health. Or else আমি যদি বাসায় বসে থাকি, আমি 1 মিনিটের জন্য বসে থাকি না। I'm always engaged with something. এইটা হলে যেটা হয়, মানুষ ক্রিয়েটিভ ওয়ার্কের সাথে সাথে যত থাকে সে তত বেশি মনে হয় ভালো থাকে এবং ডেফিনেটলি ভালো থাকবে। অন্য কোনো শয়তান বুদ্ধি বা বলে ওঠে না যে কি যেন একটা প্রবাদ আছে, এখন সেটা কিন্তু আর ঢুকবে না মাথায়। শুধু সুন্দর চিন্তাই করতে হবে। আর আমার মনে হয় যতটুকু আমি বলছি না অনেক এগিয়ে গেছি বা কিছু, সেটা না। যতটুকু যা করছি আমি কোনো কিছু আশা করে করিনি, কোনো কিছুই না। সব সময় আমি খালি কাজ করে যেতে চেয়েছি। আমি সুরকে খুব ভালোবাসি, সুর নিয়ে খেলতে আমার অসম্ভব রকমের ভালো লাগে। এই জন্য আমি আসলে শুধু কাজ করে যাচ্ছি। অ্যান্ড ওই যে স্পিরিচুয়াল একটা কানেকশন, আমি অলওয়েজ বলি যে আমি যেখানে আমার কাজগুলোর প্রাপ্য, আমার যেটা প্রাপ্য তুমি আমাকে সেটা দিও, যেটা আমার প্রাপ্য না সেটা দিও না। তো দিদি, আমরা আজকে আর লম্বা করব না, আমরা খুব শীঘ্রই এটার ইতি টানবো। কিন্তু তার আগে আমি একটু আপনার কাছে অনুরোধ করছি, আপনি যেসব কবিদের কবিতা থেকে আপনি গান তৈরি করেছেন এবং সেগুলো এরই মধ্যে একটা লাইভ অনুষ্ঠানের সম্প্রচার হয়েছে এবং খুব শীঘ্রই হয়তো এগুলোর রেকর্ডের বন্দোবস্ত করা হবে এবং সেই রেকর্ডটা ইউনিভার্সিটি অফ টরন্টোর মিউজিক আর্কাইভে সংরক্ষিত হবে। তো সব কিছু মিলিয়ে আপনাকে অভিনন্দন এবং আপনার কাছে কৃতজ্ঞতা, এই যে আপনি আপনার জায়গা থেকে আপনার শেকড়কে আমাদের সংস্কৃতির বাংলাদেশিদের মধ্যে যে ছড়িয়ে দেওয়ার যে কাজটা করছেন, এই জন্য আপনাকে সম্মান জানাচ্ছি আমাদের কালচার কানেক্টিভির পক্ষ থেকে। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যেতে যেতে আপনার আরেকটা গান একটু শুনতে চাই বাংলা, তবে তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিই। প্রিয় দর্শক, আমাদের এই ডায়াসপোরা ডায়েরিতে আমরা বিভিন্ন অতিথিদের নিয়ে আসি যারা তাদের অভিবাসী জীবনের গল্প শোনান, তাদের পথ চলা, সামনে এগিয়ে চলার গল্প আমাদের শোনান। আজকে আমরা শুনলাম সঙ্গীত শিল্পী, কণ্ঠশিল্পী পল্লবী মজুমদারের একটি বিশেষ আনন্দের খবর এবং তার পেছনের গল্প। আমাদের সঙ্গেই থাকুন। আমরা আপনাদেরকে শুধু গল্প নয়, গল্পের ভেতরের গল্প, গল্পেরও যে একটি ঘর আছে সেই ঘরটির সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আপনাদের কাছেও আমাদের কৃতজ্ঞতা। ভালো থাকবেন। রাতের গভীরে আমি হাঁটু পর্যন্ত, পানির গভীরে তলিয়ে যাই। রাতের গভীরে আমি হাঁটু পর্যন্ত, পানির গভীরে তলিয়ে যাই। জোয়ারের ছোঁয়ায় কালিমায় ছায়া, কৃষ্ণ পেছিল পলিতে হারায়। পানির গভীরে